আলাইকুম সুপ্রিয় দর্শক। ডক্টর টিভি কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সমাধানের ১৫৭তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সোহালি হাসান। আজকে স্বাস্থ্য সমাধানের আলোচনার বিষয় গর্ভকালীন ও গর্ভ পরবর্তী মানসিক সমস্যা। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছে সম্মানিত অতিথিবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আজিজুল ইসলাম স্যার, অধ্যাপক ও সাবেক উপদেষ্টা, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ হাসপাতাল এবং কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, ঢাকা। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ডক্টর নাহরিন আক্তার ম্যাম, অধ্যাপক ও চেয়ারম্যান, ফিটোম্যাটার্নাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচিত হয়ে নিলাম আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। দর্শক, আমাদের আজকে স্বাস্থ্য সমাধানের আলোচনার বিষয় গর্ভ পরবর্তী এবং গর্ভকালীন মানসিক সমস্যা। আমাদের আজকে স্বাস্থ্য সমাধানের ১৫৭তম পর্বটি নিবেদিত হচ্ছে ক্যামেলিয়া মারিয়াম ফাউন্ডেশন কর্তৃক। ক্যামেলিয়া মারিয়াম মূলত একটি প্রতীকী ভ্রূণ যা প্রতিনিধিত্ব করে ঝরে যাওয়া সকল ভ্রূণের, এবং ক্যামেলিয়া মারিয়াম ফাউন্ডেশনটি যাত্রা শুরু করে ২৩ সেপ্টেম্বর ২০২০ সাল থেকে, যার প্রাথমিক উদ্দেশ্য গর্ভকালীন স্ক্রিনিং, গর্ভকালীন স্বাস্থ্য শিক্ষা, মাতৃদুগ্ধপানের গুরুত্ব, অ্যান্টিপার্টাম কাউন্সিলিং, প্রি কনসেপশনাল তথ্য ও পরিকল্পনা বিষয়ক এবং কাউন্সিলিং ও সাপোর্ট নেটওয়ার্ক স্থাপন নিয়ে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় সম্পর্কিত আপনাদের যে কোনো প্রশ্ন নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করবেন। আলোচনার শুরুতেই প্রথম প্রশ্ন আজিজ স্যারের কাছে। স্যার, গর্ভকালীন সময়ে এবং গর্ভ পরবর্তী সময়ে মানসিক সমস্যাগুলো মূলত কি কি? ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথমে এটা বিজয়ের মাস ডিসেম্বর। আমি এই বিজয়ের মাসের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। সেই সাথে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা এই বিজয় ছিনিয়ে আনার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছেন। ৩০ লাখ শহীদ, ৩ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। সবার প্রতি শ্রদ্ধা এবং জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই। সেকেন্ডলি, ডক্টর টিভিকে ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য, এবং কামেলিয়া মারিয়াম ফাউন্ডেশনকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, গর্ভ এবং গর্ভ পরবর্তী যে সমস্যা, মানসিক সমস্যা, সেটি ইম্পর্টেন্ট সাবজেক্ট, বাট এটা হয়তো কম ডিসকাশন হয়। সেই জন্যই আমি আরো বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এটা অ্যারেঞ্জ করেছেন, সেটা একটা খুব ভালো একটা উদ্যোগ আমি বলবো। একটি সুন্দর একজন সুস্থ মা এবং একটি সুস্থ শিশু, এটা আমাদের সবারই কাম্য। আমরা সবাই চাই এই পৃথিবীটা সুন্দর হোক। আমরা সবাই চাই এই পৃথিবীটা স্বাস্থ্য সুন্দর স্বচ্ছ একটা পৃথিবী হবে, এবং সেই জন্য একজন সুস্থ মার দরকার, এবং তার আউটকাম হিসেবে একটা সুস্থ সন্তানের দরকার। এবং সুস্থতা আমরা সবাই জানি, সুস্থতা অবশ্যই শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা। সুতরাং এটার ইম্পর্টেন্স অনেক বেশি। মা হওয়ার একটা বাসনা আকাঙ্ক্ষা কিন্তু মানুষের প্রত্যেক মানুষেরই মা হওয়ার একটা বাসনা আকাঙ্ক্ষা থাকে। প্রত্যেক মা বোন যারা আছেন সবারই থাকে, এবং এর একটা গর্বের বিষয় থাকে, একটা আনন্দের বিষয় থাকে যে আমি মা হব। আমরা কিন্তু আগে মনে করতাম যে মা হতে যাওয়াটাই শুধু আনন্দের, এবং এটা বোধহয় আর কোনো কমপ্লিকেশনস, কোনো জটিলতা বোধহয় নাই। কিন্তু যেখানে সবচেয়ে আনন্দের, বা যেটা সবচেয়ে আকাঙ্ক্ষার, যেটা সবচেয়ে প্রাপ্তির, সেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের কষ্টও কিন্তু সীমাহীন থাকে। আমাদের কিন্তু মানসিক চাপ কম থাকে না। এই যে সবচেয়ে বেশি প্রাপ্তিটা, সবচেয়ে স্বর্গীয় সুখটা যখন আমরা মা হিসেবে পেতে যান, একজন মা বোন সেই সুখটা পেতে যান, তখন তাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়, তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়, তাকে অনেক সহিষ্ণু হতে হয়। এই জিনিসটাই আমরা হয়তো আজকে আলোচনার মধ্যে উঠে আসবে। গর্ভকালীন আমরা সবাই জানি যে গর্ভ যখন হয় তখন একটা নতুন পৃথিবী, একজন মা একটা নতুন পৃথিবীতে প্রবেশ করেন, একটি নতুন সত্তাকে অনুভব করেন, একটি নতুন সত্তাকে ধারণ করেন। এই নতুন সত্তাকে ধারণ করা, এই নতুন একটা পরিবেশের সাথে আসা, একজন মানুষকে তার মধ্যে লালন করা, এই সব মিলে কিন্তু তার মধ্যে একটা কষ্ট বেশি হয়। এটা আমি বলতে হবে আমাদেরকে। এবং সাধারণত আমরা সবাই জানি যে
কম বেশি মানসিক রোগ কিন্তু বাংলাদেশেও দেখা গেছে কম বেশি 16% 17% মানুষের মানসিক রোগ হয়। কিন্তু যখন মাতৃগর্ভে একজন মা একটা গর্ভকালীন সময়ে তার চেয়ে কিছু বেশি পরিমাণ অ্যাংজাইটি এবং ডিপ্রেশন ডেভেলপ করে, বলা হয়ে থাকে যে 4 জন বা 5 জন মার একজন কোনো না কোনো মানসিক সমস্যার সম্মুখীন হতে পারেন। এটা হলো সাধারণ ফ্ল্যাট একটা হিসাব। সুতরাং দেখা যাচ্ছে যে এই মানসিক স্বাস্থ্যের বা মানসিক সমস্যার কিন্তু কমতি নেই মা গর্ভকালীন সময়ে। তো গর্ভকালীন সময়ে সাধারণত যেটা হয় অ্যাংজাইটি হয়, উদ্বিগ্নতা হয়। এই উদ্বিগ্নতাটা কিভাবে বাচ্চাকে নার্চার করবে, কিভাবে বাচ্চা লালন পালন করবে, নিজের কেমন কি হবে সেইটার অবশ্যই ভবিষ্যতের জন্য, নিজের স্বাস্থ্য নিয়ে, নিজের পারিপার্শ্বিকতা নিয়ে এই উদ্বিগ্নতা হয়। অনেক সময় এই উদ্বিগ্নতা থেকে আবার ডিপ্রেশনও ডেভেলপ করতে পারে। কিন্তু সাধারণভাবে একটু স্ট্রেস, মানসিক চাপ সবাই ফিল করেন তখন মারা। তো এর পাশাপাশি যেটা এটা হলো সাধারণভাবে হয় আর কি। এছাড়া কিছু কিছু পিকুলিয়ার জিনিস আছে, সেটা আমরা হয়তো পরে কখনো সময় পেলে আলাপ করব। আমি শুধু দুই একটা কথা ছোট্ট করে বলি। অনেকের কিন্তু মনে হয় যে বাচ্চা আসে নাই পেটে, কিন্তু মনে হয় যে বাচ্চা এসে গিয়েছে, এরকম কিন্তু অনেকের হয়। এটাকে বলে সিউডোসায়াসিস। তো এরকম কিছু কিছু ব্যাপার থাকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি না, বাট বাচ্চা প্রসব হওয়ার পরে কিন্তু খুব ইম্পর্টেন্ট মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা চলে আসে। অনেক সময় দেখা গেছে 30 to 40% মাদার, 30 থেকে 40 ভাগ মাদের ম্যাটারনিটি ব্লু বলি আমরা, মানে একটু ডিপ্রেশন, হালকা ডিপ্রেশন ডেভেলপ করতে পারে। তার চেয়েও বেশি যদি বেশি হয় তাহলে পোস্টপার্টাম সাইকোসিস বলে একটা অসুবিধা হয়, যেটা একটু কঠিন, একটু এগুলোর চেয়ে একটু কঠিন। সেটা কিন্তু গর্ভের পরবর্তী 3-4 দিনের মধ্যে অথবা প্রথম সপ্তাহের মধ্যে এটা শুরু হতে পারে। এরপরে যদি আরো হয় তাহলে পোস্টপার্টাম ডিপ্রেশন সেটা একটু বেশি করে ডেভেলপ করতে পারে। পোস্টপার্টাম ডিপ্রেশন বা বিষণ্ণতা একটা কিন্তু ইম্পর্টেন্ট আসপেক্ট, এবং সেটাও কিন্তু প্রায় 20 থেকে 25% মাদের হতে পারে। বাট ইম্পর্টেন্টলি গুরুতর ভাবে কিন্তু 4 থেকে 5% মাদের এটা হতে পারে। এছাড়া এর পরবর্তীতে বাচ্চাকে মানুষ করার নিয়ে উদ্বিগ্নতা, অ্যাংজাইটি, অ্যাংশাসনেস এগুলি তো থাকে। পোস্টপার্টাম পিরিয়ডে একটা স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, বিকজ এই স্ট্রেসটা কিন্তু যে মা যে বাচ্চা ধারণ করলেন, মা যে বাচ্চা প্রসব করলেন, তার থেকে কিন্তু হতে পারে। এছাড়া ডিউরিং ডেলিভারির সময় কিন্তু তার অ্যাংজাইটি, ডিপ্রেশন, পেনিক এই সমস্ত কিন্তু হতে পারে। তাহলে মোট কথা হলো আমরা মোটামুটি ভাবে এটা আলাপ করছি। এরপরে আরেকটা হলো যে মাদের মধ্যে আরেকটা শঙ্কা থাকে, আশঙ্কা থাকে, বা একটা চিন্তা থাকে যে আমার বাচ্চাটা সঠিকভাবে বেড়ে উঠবে কিনা, আমার বাচ্চাটা মানুষ হবে কিনা, আমার বাচ্চাটাকে আমি কেমনে লালন পালন করব, এই ভীতি উদ্বিগ্নতা কিন্তু সবার মধ্যে কাজ করতে থাকে। অর্থাৎ আমি মোটামুটি একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করেছি, এরপর যদি আলোচনা আসে তা আমরা হয়তো আর একটু আলোচনা করতে পারবো। বাট আমি যেটা বলছি সেটা হলো যে এই সংখ্যা কিন্তু নেহাত কম নয়, এবং এটা জরুরি এটা মোকাবেলা করা এবং এটাকে অ্যাড্রেস করা। বিকজ একজন সুস্থ মাই শুধু একজন সুস্থ সন্তানকে জন্ম দিতে পারেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার আপনাকে। এই পর্যায়ে নাহরিন ম্যামের কাছে প্রশ্ন। ম্যাম, গর্ভকালীন সময়ে সাধারণত কি কি মানসিক পরিবর্তন হয়ে থাকে একজন মায়ের? ধন্যবাদ। আমরা সবাই জানি গর্ভাবস্থা একটি অনেক আনন্দ ও সুন্দর সময়। তবে কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত যেভাবেই হোক, যখন তারা নিশ্চিত হন যে গর্ভধারণ করেছেন, তখন স্বাভাবিক কিছু পরিবর্তনের সাথে সাথে হবু বাবা মা, বিশেষ করে মায়ের মানসিক চাপ ও উদ্বেগ বেড়ে যেতে পারে। আবার অনেকে বিষয়টি খুব স্বাভাবিকভাবে নেয়। নারীর এই গর্ভকালীন সময়ের মানসিক চাপ ও উদ্বেগের পরিমাণ যদি স্বাভাবিক থেকে বেশি হয়, তবে তা গর্ভাবস্থায় বিষণ্ণতা বা অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যার সূচনা হতে পারে। আমরা গর্ভকালীন সময় যে মানসিক যে পরিবর্তনগুলি দেখতে পাই, তার মধ্যে সবচেয়ে বেশি প্রধান যেটা দেখি সেটা হচ্ছে গর্ভাবস্থার বিষণ্ণতা। আর কি কি পরিবর্তন দেখি? অতিরিক্ত দুশ্চিন্তা, ঘন ঘন মনের অবস্থা পরিবর্তন, ঘুমের বিঘ্নতা, অতিরিক্ত ঘুম বা ঘুম না হওয়া, অতিরিক্ত দুর্বলতা বা ক্লান্তি বোধ করা, হতাশাজনক আচরণ, কিংবা মেজাজের তারতম্য, মানসিক বিক্ষিপ্ততা বা কোনো কিছুতে নিজেকে মনোযোগ দিতে না পারা, কোনো কোনো সময় নিজেকে বিচ্ছিন্ন বোধ মনে হয়। এছাড়া যেটা হচ্ছে, অনেক সময় গর্ভাবস্থায় কিন্তু দুঃস্বপ্নও দেখে। এইসব পরিবর্তন কিন্তু আমরা খুব কমনলি গর্ভাবস্থায় দেখে থাকি।
আর প্রসব পরবর্তীতে যেগুলি দেখি, যেটা ডক্টর আজিজ বলে আসছে, কমনলি আমরা বেশি পাই হচ্ছে প্রসব পরবর্তী হতাশা বা ডিপ্রেশন, এটাই আমরা বেশি পাই। তাছাড়া যেটা হয় সাইকোসিস হতে পারে কিংবা ব্লু হতে পারে। এই তিনটা জিনিস হবে প্রসব পরবর্তীতে। আর যেগুলি বলেছি সেগুলি হচ্ছে গর্ভাবস্থায় এই পরিবর্তন, মানসিক পরিবর্তনগুলি আমরা গর্ভাবস্থায় দেখতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। এই পর্যায়ে স্যারের কাছে প্রশ্ন। স্যার, গর্ভাবস্থায় মায়ের এই মানসিক চাপ শিশুর মানসিক বিকাশে কি ধরনের প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ আপনাকে। যেটা আমরা প্রথমেই বলছিলাম আর কি, যে যদি আমি সুস্থ না থাকি শারীরিক বা মানসিক যে কোনো ভাবে, সেটার প্রভাব অতি অবশ্যই ভ্রূণের মধ্যে হয়। আপনি জেনে আশ্চর্য হবেন হয়তো, বা আশ্চর্য না হতে পারেন, সায়েন্টিফিক কথা তো। মানসিক অবস্থা কিভাবে গর্ভের বাচ্চাকে প্রভাব করে সেটা আমি একটু একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। স্টাডি করে দেখা গেছে, রিসার্চ করে দেখা গিয়েছে যে একজন মা মনে করেন একটা, আমরা আপনারা জানেন যে ফিটাল হার্ট সাউন্ড দেখি আমরা বাচ্চার সুস্থতার জন্য, অর্থাৎ গর্ভের যে ব্রণের সেটার হার্ট রেট দেখি আমরা, ফিটাল হার্ট সাউন্ড বলি আমরা। তো সে একটা বাচ্চার, একটা গর্ভকালীন একটা ভ্রূণের ফিটাল হার্ট সাউন্ড 160 পার মিনিট মনে করেন। তো একজন মা খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত শুনছেন, খুব সফট একটা মিউজিক। দেখা গেছে যে এই সফট মিউজিকের পরে যখন আবার ফিটাল হার্ট সাউন্ড দেখা গেল, সেই ফিটাল হার্ট সাউন্ডটা 140 হয়ে গেল 160 থেকে। অর্থাৎ যে মনটা, মায়ের যে মনটা ছিল, সেই মনটাতে যখন সুন্দর একটা ছোঁয়া লাগলো, একটা ভালোবাসার একটা দোলা লাগলো, একটা স্নিগ্ধতার শান্তির পরশ বুলিয়ে গেল, সেটা কিন্তু বাচ্চাকে সাথে সাথে এফেক্ট করেছে এবং তার ফিটাল হার্ট সাউন্ড কিন্তু একটু কমে গেছে। মানে একটা স্যাটাইটি, একটা শান্তি স্বস্তির একটা বাতাস কিন্তু এই বাচ্চার মধ্যেও খেলে গেল। সুতরাং আমরা বুঝতে পারছি যে মায়ের সবকিছু কিন্তু সেই বাচ্চার উপর প্রভাব ফেলছে। যেটা ম্যাডাম বলছিলেন যে শারীরিকভাবে কিন্তু আপনি জানেন যে মার ব্লাড সার্কুলেশনটা কিন্তু সেই বাচ্চার ব্লাড সার্কুলেশন হচ্ছে, মার গ্লুকোজ লেভেলটার সাথে কিন্তু বাচ্চার গ্লুকোজ লেভেলটা নির্ভর করছে। সুতরাং সবকিছু কিন্তু এটা নির্ভর করছে। এখন মানসিক প্রক্রিয়াটা হলো, আমি সরাসরি ওইরকম ভাবে এফেক্ট, কিছু তো একটা উদাহরণ দিলাম সরাসরি এফেক্ট করে, এছাড়াও কিন্তু মায়ের উপর যত স্ট্রেস হবে, মানসিক চাপ হবে, সমস্ত মানসিক চাপ কিন্তু মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ইমিউনিটি যেটাকে বলি আমরা, সেই ইমিউনিটি লেভেল কমিয়ে দেয়। একটা ইমিউনিটি যখন কমিয়ে দেয় তখন কিন্তু সেই প্রভাব বাচ্চার উপর পড়লে তারও কিন্তু ইমিউনিটি কমে যাবে এবং ফিটাল ইনফেকশনের চান্স কিন্তু বেড়ে যাবে। সুতরাং এটা একটা কিন্তু কঠিন ব্যাপার হলো। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আমি এখানে ফোকাস করতে চাই, যে অনেক সময় গর্ভকালীন অবস্থায়ও মারা অনেক সময় ওষুধপত্র ব্যবহার করেন। অনেক ক্ষেত্রে মা আগে, গর্ভের আগেই উনি হয়তো কোনো মানসিক রোগে ভুগতেন, সেই জন্য কিন্তু ওষুধপত্র খান, অথবা অন্য কোনো রোগের জন্য কিন্তু ওষুধপত্র খান। এইগুলোও কিন্তু সরাসরি ফিটাসকে, বাচ্চাকে এফেক্ট করে। সুতরাং এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে মা কি ওষুধ খাচ্ছিলেন বা মা কোনো অন্যান্য শারীরিক কোনো উপসর্গ বা কোনো রোগে ভুগছিলেন কিনা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো সুতরাং দেখা যাচ্ছে যে সরাসরি মায়ের অসুস্থতা, সেটা শারীরিক হোক মানসিক হোক, সেটা কিন্তু শিশু ভ্রূণের উপর একটা প্রভাব ফেলছেই, এবং সেটা ভ্রূণের মানসিক প্রভাবও হবে, শারীরিকভাবে ভ্রূণের উপর প্রভাব ফেলবে। আমি মনে হয় একটু ক্লিয়ার করতে পেরেছি আপনাকে। ধন্যবাদ। স্যার, এই পর্যায়ে জানতে চাচ্ছি একজন মায়ের গর্ভকালীন বা গর্ভ পরবর্তী বিষণ্ণতার লক্ষণগুলো তার পরিবারবর্গ, বিশেষ করে তার হাজবেন্ড কিভাবে লক্ষ্য করবে বা টের ধন্যবাদ পেতে পারবেন? আপনাকে। খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমরা নিজেরা যখন, মানে কেউ মানসিক রোগে ভুগে, সে হয়তো অনেক সময় বুঝতে পারে না যে সে মানসিক রোগে ভুগছে, বাট পরিবারের স্বজন কিন্তু সেটা বুঝতে পারে। আপনি স্বামীর উপর গুরুত্ব দিয়েছেন, আমি এখানে তার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তাদের বয়োজ্যেষ্ঠদের। আপনি হয়তো জানবেন, ম্যাডাম স্পষ্টই জানবেন, যে গ্রামে কিন্তু এখনো একটি বাচ্চা হওয়ার পূর্বে আহ, স- মা এবং, মানে মেয়ের মা, যিনি মা হবেন তার মা এবং শাশুড়ি, তারা কিন্তু একটা খুব রুল প্লে করে। আর শহরেও করে, বাট গ্রামে আমি দেখেছি যে নিবিড় ভাবে তারা এটা করে।
সুতরাং তারা কিন্তু স্পষ্টতই যারা কাছে থাকবে তারা কিন্তু স্পষ্টতই বুঝতে পারবে যে তার মধ্যে একটু মানসিক প্রতিক্রিয়া হচ্ছে। পোস্টপার্টাম ডিপ্রেশনে, অর্থাৎ প্রসূতি মায়ের বাচ্চা হওয়ার পরে যে উপসর্গগুলিকে লক্ষ্য করার মতো হবে, সে খুব বিষণ্ণ হয়ে যায়, সে খুব পাজল হয়ে যায়, সে খুব অ্যাংজাইটিতে ভুগে। মূলত তার অ্যাংজাইটিটা থাকে যে হাউ টু নার্চার, বাচ্চাটাকে কেমনে লালন করা, বাচ্চাটাকে আমি ঠিক মতো দুধ খাওয়াতে পারলাম কিনা, বাচ্চাটাকে ঘুম দিতে পারলাম কিনা, বাচ্চাকে আমি গোসল করতে পারবো কিনা। এই সাধারণ বিষয়গুলি কিন্তু তাকে অনেকভাবে প্রভাব ফেলে, এবং সে অনেক সময় ভাবতে থাকে যে আমি হয়তো পারছি না, বা আমার পক্ষে বাচ্চার কি কোনো ক্ষতি করে ফেলছি কিনা, আমার দ্বারা বাচ্চার কোনো কিছু নষ্ট হয়ে যাবে কিনা, ক্ষতি হয়ে যাবে কিনা, এই ভাবনাগুলি কি তাকে অনেক সময় তাড়িয়ে ফেলে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় বিষণ্ণ হয়ে মা কান্নাকাটিও কিন্তু করেন। অনেক সময় বিষণ্ণ হয়ে যখন উনি সামলাতে পারেন না, তখন রাগারাগি করেন, অসহিষ্ণু আচরণ করতে পারেন। অনেক সময় খুব কমনলি যেটা হয়, তার কিন্তু ঘুমের কোন ব্যাঘাত ঘটে, উনি নিজে ঘুমাতে পারেন না। অনেকগুলি কারণ, একটা হলো যে তার বাচ্চা হওয়ার পরবর্তীতে কিছু উপসর্গের জন্য হয়, বাচ্চা ঘুমাতে পারলাম কিনা, আমি ঘুমাতে গেলে বাচ্চার কোনো অসুবিধা করে ফেলে কিনা, সেই একটা চিন্তা আসে। আবার বিষণ্ণতা ইটসেলফ কজ, বিষণ্ণতা কিন্তু নিজেও ঘুমের ডিস্টার্ব করে, ঘুম ঠিক মতো আসে না, এরকমটা কিন্তু হতে পারে। সো এই যে অসহিষ্ণুতা বা রাগারাগি করা বা চোখের পানি ফেলা বা বিষণ্ণতা প্রকাশ করা বা বাচ্চার যত্ন নিতে অপারগত হওয়া, বাচ্চার ব্যাপারে বেশি কসাস হওয়া, এইগুলি কিন্তু সবই বিষণ্ণতার লক্ষণ হবে। এছাড়া অনেক সময় দেখা যায় যে মা খেতে চায় না, খাওয়া তার ভাল লাগে না, পরিবেশটা ভাল লাগে না, সবসময় মনমরা থাকেন, সবসময় কেন জানি আলগা আলগা থাকেন, সবসময় উদ্গ্রীব থাকেন, অন্যদের সাথে ভালো করে ইন্টারেক্ট করেন না, এগুলিও কিন্তু বিষণ্ণতার লক্ষণ হয়। এবং অনেক ক্ষেত্রে কনস্টিপেশন হয় মাদের, সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। অর্থাৎ শারীরিকভাবে হোক বা মানসিকভাবে হোক, এই সমস্ত লক্ষণ দিয়ে আমরা বুঝতে পারবো যে মায়ের মধ্যে এই চেঞ্জগুলি এসছে বা এরকম হচ্ছে। তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে উনি হয়তো বিষণ্ণতায় ভুগছেন। অনেক সময় সরাসরি আমি বিষণ্ণতায় ভুগছি এটা তো এক্সপ্রেস করে না, বা আমাদের দেশে এটা হয় না সাধারণত, কিন্তু এই পারিপার্শ্বিক এই লক্ষণগুলি থেকে কিন্তু আমরা অনুমান করতে পারবো যে এই মা হয়তো কোনো বিষণ্ণতায় ভুগছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে ম্যামের কাছে প্রশ্ন। ম্যাম, যেসব মায়েদের ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি বা হাই রিস্ক প্রেগনেন্সি যেই মায়েরা থাকে, তাদের ক্ষেত্রে মানসিক সমস্যার এই ঝুঁকিটি কতগুণ বেড়ে যায়, বা এই ক্ষেত্রে আপনার মূল্যবান পরামর্শ কি হবে? হ্যাঁ, ধন্যবাদ। স্বভাবতই যখন ব্যাড অবস্টেটিক্যাল হিস্ট্রি থাকে এবং এখন যদি সেই মা যখন গর্ভবতী হয়, তখন কিন্তু তার আগের ইতিহাস একটা প্রভাব ফেলে। যেমন ধরো যে এর আগের প্রেগনেন্সিতে যদি তার 9 মাস গর্ভাবস্থায় তার প্রেগনেন্সিতে যদি বাচ্চাটা মৃত হয়ে যায়, কিংবা ডেলিভারির সময় মৃত্যু হয়েছে, কিংবা প্রসব পরবর্তীতে বাচ্চাটা মৃত হয়েছে, এই যে তার আগের ইতিহাস, সেটা কিন্তু যখন সে বর্তমানে আবার গর্ভবতী হবে তার উপরে একটা প্রভাব ফেলে। তখন যেটা হয় যে ধরো তার আগে সেই ইতিহাসগুলি তার স্মরণে আসবে, সেগুলি স্মরণ করে সে একটু হতাশাগ্রস্ত হতে পারে। কারণ দেখো, যখন তার আগের ইতিহাসে যে অবস্টেটিক হিস্ট্রিটা যে তার খারাপ হলো, সেটার সময় অনেক সময় দেখা যায় যে পারিবারিক থেকে পরিবারের সদস্যরা অনেক সময় সেই মাকে দোষারোপ করে। আবার অনেক সময় পরিবারের সদস্যরা দোষারোপ না করলে মা নিজেকে নিজে দোষারোপ করে হতাশাগ্রস্ত হয়। এই ক্ষেত্রে যেসব মাদের আগের পারিবারিক অবস্টেটিক্যাল ইতিহাস খারাপ থাকবে, তাদের কিন্তু একটা প্রিকনসেপশনাল কাউন্সিলিং এর একটা বিরাট ইম্পর্টেন্স আছে। তারা ওই সময়টা যদি গর্ভাবস্থা হওয়ার আগে যদি তারা প্রিকনসেপশনালি আসে, তখন দেখা যাবে তাকে কাউন্সিলিং করে, বা তার সে কি হতাশাগ্রস্ত কিনা, তার কোনো সাইকোসিস আছে কিনা, সেগুলি ইভালুয়েট করে, প্রপার ভাবে সঠিকভাবে ইভালুয়েট করে তাকে চিকিৎসা দিয়ে, যদি প্রয়োজন হয় ওষুধ দিয়ে, তবেই পরবর্তীতে যদি সে গর্ভবতী হয়, সেক্ষেত্রে তার মা এবং শিশুর আউটকাম ভালো হবে। এই ক্ষেত্রে দেখা গেছে যে একটা গবেষণার কথা উল্লেখ করি। একটা গবেষণায় 105টা মায়ের
যাদের এরকম ব্যাড অবস্টেট্রিক্যাল ইতিহাস ছিল, সেখানে দেখা গেছে যে পর্যবেক্ষণ করে বেশিরভাগ ক্ষেত্রেই সেই মাদের আহ, মানে আতঙ্ক ছিল, হতাশাগ্রস্ত ছিল, সেই গবেষণায় বের হয়ে আসছে। তো আমাদের যেটা বেশিরভাগ খেয়াল করতে হবে, যাদের পূর্বের ইতিহাস খারাপ, অবস্টেট্রিক্যাল ইতিহাস খারাপ, অবশ্যই যেন তারা প্রিকনসেপশনালি আসে, এবং সেই কনসেপশনাল কাউন্সিলিং এর যেন পরিবারের অন্য সদস্য, স্বামী সহ পরিবারের অন্য সদস্যরা আসে। তাহলে বুঝায় দেওয়া যাবে যে হ্যাঁ, মেয়েটার কতটুকুন হতাশাগ্রস্ত, পরিবারের সদস্যদেরও এখানে অংশগ্রহণের প্রয়োজনীয়তা আছে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। এই পর্যায়ে স্যারের কাছে জানতে চাচ্ছি, স্যার এই মানসিক সমস্যাগুলো এখনো আমাদের সমাজে সোশ্যাল স্টিগমা হিসেবে দেখা হয়। তো এই সোশ্যাল স্টিগমা বা ট্যাবু দূর করার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখা যায়? বিশেষ করে ডক্টররা কি ধরনের ভূমিকা রাখতে পারে এই ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা প্রশ্ন এবং আমার প্রিয় একটা প্রশ্ন। দ্যাটস ফাইন। আসলে আমরা তো আমাদের সমাজে স্টিগমাটাইজড, আমাদের কুসংস্কার আমাদেরকে ঝাপটে ধরে রেখেছে। আমি সবসময় বলি যে আমরা ডিজিটাল বাংলাদেশ, এবং আমরা কিন্তু বিজ্ঞানের শনৈ শনৈ উন্নতি করছি। আমরা আমরা কিন্তু এমন খুব কম লোকই পাবেন যে আজকাল অ্যান্ড্রয়েড একটা মোবাইল ইউজ করছেন এবং যার মধ্যে সে ডিজিটালি কানেক্টেড না, এবং সে কত কিছুই না জানে আর কি। কিন্তু এই বিজ্ঞান চর্চায় এবং বিশেষ করে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান যেটা, সেখানে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি, এবং সেই জন্য আমাদেরকে যুগ যুগ ধরে যুদ্ধ করতে হচ্ছে এই কুসংস্কারের সাথে। অন্ধকার এই চূড়াগুলিতে আমরা কেন জানি ডুবে যাই। একজন মা যিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন বা একটি মানসিক রোগে ভুগেন, আমরা সেটাকে ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করি। এটা মায়ের দোষ হিসাবে দেখি, আলগা ধরা হিসাবে দেখি, ঝিনে ধরা হিসাবে দেখি। অনেকে এই কথাও বলতে দ্বিধা করে না যে এটা ওনার জন্যই, মায়ের দোষ হিসাবে সে অমুক জায়গাতে গিয়েছিল, অমুকটা করেছিল, ইত্যাদি ইত্যাদি, এইভাবে মাকে দোষারোপ করে। একটা মানুষ এমনিতেই স্ট্রেসফুল অবস্থাতে আছে, মানসিক চাপের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, তার মধ্যে এই সমস্ত কথা কিন্তু তার রোগটাকে গুরুতর করে, রোগটাকে বৃদ্ধি করে দেয়, এবং একটা রোগ ছিল না সেটা রোগটাকে প্রেসিপিটেট করে। সুতরাং আমাদের কিন্তু অতি অবশ্যই এই কুসংস্কারের বিরুদ্ধে বা এই সমস্ত অন্ধকারের বিরুদ্ধে বা এই সমস্ত সমাজের যে বাইন্ডিংস আছে সেই বাইন্ডিংস কে মুক্ত করতে হবে। এবং সেই জন্য প্রথম যেটা ইম্পর্টেন্ট, যেটা ম্যাডাম বললেন যে প্রি কনসেপশনাল একটা কাউন্সিলিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইস্যু। আমরা ডাক্তার হিসেবে, প্রত্যেক ডাক্তার, আপনি ডাক্তার হিসেবে বলেছেন সেই জন্য আগে এটা বলি, পরে আরো দুইটা কথা যোগ করবো। ডাক্তার হিসাবে প্রত্যেকের আমি মনে করি যে আমাদের দায়িত্ব হবে, বিশেষ করে গায়নোকোলজিস্ট যারা আছেন, অবস্টেটিশিয়ান যারা আছেন, যাদের কাছে কনসেপশনের আগে যায় বা কনসেপশনের সময় ফলো আপে যাচ্ছে, অথবা এন্টিনেটাল চেক আপের জন্য যাচ্ছে, অথবা বিভিন্ন জায়গাতে মাতৃ সদন, শিশু কল্যাণ কেন্দ্র আছে, কমিউনিটি ক্লিনিক আছে, আমাদের ডাক্তার যারা আছি আমরা, আমরা যারা স্বাস্থ্য সেবার সাথে জড়িত আছি, আমরা যদি এই স্টেজে, এই প্রাথমিক পর্যায়ে যদি আমরা এই ভুলগুলি ভাঙতে পারি, আমরা যদি এই স্টেজে একটু বোঝানোর চেষ্টা করি, আমরা যদি এই স্টেজে একটু বিজ্ঞান মনস্ক হয়ে তাদেরকে এই জিনিসটা তুলে ধরতে পারি, তাহলে কিন্তু কুসংস্কারের অর্ধেকটা এখানে গুছে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আমি এখানে বলতে চাই, এই কুসংস্কারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমাজেই অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, সমাজকে আমাদের সচেতন করে তুলতে হবে। সমাজের মধ্যে আমাদেরকে বোঝাতে হবে যে একজন মায়ের মানসিক স্বাস্থ্য কতটুকু ইম্পর্টেন্ট। সমাজে সবাইকে সচেতন করতে হবে যে যদি আমরা সঠিকভাবে একজন মায়ের যত্ন নিতে না পারি, তার মানসিক স্বাস্থ্যকে সুদৃঢ় না করতে পারি, মানুষের মঙ্গল না করতে পারি, একটা শান্তির বাতায়ন খুলে দিতে না পারি, তাহলে কিন্তু মায়ের সাথে সাথে সন্তানও এফেক্টেড হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। এই সচেতনতাকে বাড়ানোর জন্য আমার মনে হয় ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর আছে গ্রামে গ্রামে, কিন্তু ইউনিয়ন পরিষদ লেভেলে, তাদের মধ্যে যদি এই আলোটা জ্বালানো যায়, তাদের মধ্যে যদি এই বাতায়নটা খোলা যায়, তাদেরকে যদি এই জিনিসটা বোঝানো যায়, তারা যখন ভিজিট করে গ্রামে, সেই বাড়িতে বসে এই কথাটা যদি তারা পৌঁছাতে পারে, তাহলে কিন্তু আপনার সবচেয়ে বড় কাজ হবে। আর যদি আমরা কমিউনিটি লেভেলে, সমাজের লেভেলে যদি আমরা মানুষকে সচেতন করতে পারি, একটু ছোট্ট স্কুলের টিচার কিন্তু সেটা পারে না। আপনার
মাওলানা সাহেব কিন্তু সেটা পারেন, মসজিদের মাওলানা সাহেব পারেন, মাতবর সাহেব কিন্তু পারেন। তাদের মধ্যে যদি একটু সচেতনতার বীজ আমরা রোপণ করতে পারি তাহলে কিন্তু সবচেয়ে বড় কাজ হবে। আরেকটা ইম্পর্টেন্ট আমি এখানে কথা বলতে চাই, যদি স্কুলের কলেজের কারিকুলামে মায়ের যত্ন, শিশুর যত্নের ব্যাপারে কিছু বলা থাকে, যেটা পাঠ্য পুস্তকের মধ্যে এনক্লোজ থাকে এবং সেটা যদি বাধ্য করা হয় পড়ানোর জন্য, তাহলে কিন্তু চোখ আগেই খুলে যাবে। তাহলে কিন্তু সে মা হওয়ার আগে বা এই স্টেজে আসার আগেই সে একটা ধারণা পেয়ে যাবে। সুতরাং এই লেভেলগুলিতে কিন্তু কাজ করতে হবে। আমি আজকে আরেকটা কথা বলি, যেমন আজকে আমরা কথা বলছি, আজকে কিন্তু মিডিয়া খুব স্ট্রং, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া কিন্তু খুব ভালো কাজ করতে পারে, তারা কিন্তু এই সচেতনতা বাড়ানোর জন্য সব পর্যায়ে কাজ করতে পারে। আপনি আরো জানবেন যে বিভিন্ন এনজিও কিন্তু কাজ করে, বিভিন্ন এনজিও কাজ করছে গ্রামে গঞ্জে, তারা কিন্তু মায়ের স্বাস্থ্যের ব্যাপারে, শিশুর স্বাস্থ্যের ব্যাপারে কাজ করছে। তারা যদি এই ব্যাপারে ওয়াকিবহাল হয়, তারা যদি সচেতন হয়, তাহলে কিন্তু এই সচেতনতা তারা ছড়িয়ে দিতে পারে। সুতরাং বাই দ্যাট আমরা কিন্তু এই কুসংস্কারগুলি, ট্যাবুগুলি দূর করতে পারি, এবং এইগুলি যদি দূর করা যায় তাহলে কিন্তু সহজে একজন মা চিকিৎসকের কাছে যাবেন। একজন মা মানসিক স্বাস্থ্যের সমস্যা, আমি রোগ বলবো না, তার সমস্যাটাকে দূর করার জন্য একটা কাউন্সিলিং উপদেশ নিতে পারেন। ম্যাডাম যেটা বলছিলেন যে প্রি কনসেপশনাল একটা কাউন্সিলিং নিতে পারেন, এন্টিনেটাল পিরিয়ড একটা কাউন্সিলিং নিতে পারেন, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এই পর্যায়ে ম্যামের কাছে জানতে চাচ্ছি, ম্যাম দীর্ঘ কয়েক মাস ধরে আমরা একটি প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই করোনাকালীন সময়ে মায়েদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কোনো আলাদা ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা আছে কি? ধন্যবাদ। একটু আগে আমাদের স্যার বলে গেলেন যে একটা মানে সুস্থ বাচ্চা হতে হলে একটা মার শুধু শারীরিক সুরক্ষা বা সুস্থতা হলেই হবে না, তার কিন্তু মানসিক সুস্থতাও বেশি জরুরি। একটা সুস্থ মাই পারে একটা সুস্থ বাচ্চা জন্মদান করা। এখন এই প্যান্ডেমিকে ডেফিনেটলি প্রত্যেকটা গর্ভবতী মাই মধ্যেই কিন্তু একটা অস্থিরতা, একটা হতাশা কাজ করেছে। কেন? এই মাটা কিন্তু অন্যান্য সময়ের মতো গর্ভকালীন যে চেক আপ সেটা করতে সে যেতে পারছে না। সে ভয় পাচ্ছে যে আমি যদি হাসপাতালে বা ক্লিনিকে যাই তাহলে আমি আক্রান্ত হতে পারি। কিন্তু আবার সে এটাও ভয় পাচ্ছে যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি না, সেখানে আমার বাচ্চাটার কোনো কি জন্মগত ত্রুটি আছে কিনা, আমার বাচ্চাটার বৃদ্ধিটা কিরকম। এই সব মিলে কিন্তু তাকে একটু হতাশাগ্রস্ত, আবার একটু টেনশনও ফেলাচ্ছে। আপনি এই দুটা কারণেই কিন্তু এখন কিন্তু মহামারী, এই প্যান্ডেমিকে কিন্তু মাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। আবার এই প্যান্ডেমিকে কি হচ্ছে, হয়তো দেখা গেছে তার কাছের কোনো মানুষ আক্রান্ত হচ্ছে বা কেউ মৃত্যু হয়েছে, এই সব ঘটনাও কিন্তু তার গর্ভাবস্থার একটা প্রভাব ফেলছে। আর কি হচ্ছে এই প্যান্ডেমিকে, অন্যান্য সময় একটা মানসিক সুস্থতা বা যে কোনো কারণে তার হয়তো মনে হচ্ছে যে আমি বাইরে যাব, আবার আক্রান্তের জন্য সে বাইরে যেতে পারছে না। এবং সে যে এই যে ঘরের মধ্যে বন্দি, এই বন্দিটাও কিন্তু তার মানসিক অস্থিরতা বা বিষণ্ণতায় ফেলছে। আবার এই ঘরে এতদিন একসাথে বন্দি থাকার ফলে কিন্তু দেখা গেছে কিন্তু নারীদের প্রতিও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা বেড়ে গেছে। সব মিলিয়ে কিন্তু আমাদের যেটা করতে হবে, আসলে সবসময় আমরা খালি মনে করি শারীরিক সুস্থতা, না, আমাদের দুটার প্রতি নজর রাখতে হবে। যদি একটা সুস্থ বাচ্চার জন্মদান আমরা করতে চাই, সেখানে শারীরিক মানসিক দুটোর উপরই আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম আপনাকে। এই পর্যায়ে আমি কমেন্ট বক্স থেকে একটি প্রশ্ন নিচ্ছি। স্যার আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের কমেন্ট বক্সে একটি প্রশ্ন ছিল, হোয়াট ইজ দ্য রোল অফ ডক্টরস অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালস ইন ডায়াগনোসিং অ্যান্ড ট্রিটিং পোস্টপার্টাম ডিপ্রেশন? ধন্যবাদ। আপনি হ্যাঁ উত্তর দিবেন না, নাকি? প্লিজ আপনি বলেন ম্যাডাম, পরে আমি আচ্ছা, আমার বলার পর আপনি অ্যাড করেন। আপনি অবশ্য উত্তরটা দিয়েছেন। আমরা যেটা বেশি পাই আসলে গর্ভকালীন বা গর্ভপাতের পরে আমরা দেখি যে প্রসববর্তীতে বিষণ্ণতা, এই জিনিসটা কিন্তু আমরা পাই। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেই, যেটা স্যার বলে গেলেন যে
আসলে মানসিক সমস্যাটা আমরা অনেক সময় উপেক্ষা করি। হ্যাঁ, বা আমরা ডায়াগনোসিস করি না। আমরা সবসময় শারীরিক সুস্থতা, আমরা আয়রন দিচ্ছি, ভিটামিন দিচ্ছি, ক্যালসিয়াম দিচ্ছি, কিন্তু আহ কথা বলার মাধ্যমে বা যেভাবেই হোক তার মধ্যে কোনো বিষণ্ণতা কাজ করছে কিনা এগুলি কিন্তু আমরা লক্ষ্য করি না। আমাদের কোনো একটা সময় আমাদেরই হাসপাতালে একবার এরকমই আমরা জানি যে রুগীটার মানসিক সমস্যা আছে, তো তাকে কিন্তু সেই রুগীটাকে সর্বক্ষণই তার বোনটা খুব খেয়াল করছিল। কিন্তু যখন একদিন সকালবেলায় সে বোনটা যখন বাথরুমে গেল, সেই সময় সে ফিরে এসে দেখে যে সেই বাচ্চাটা কিন্তু মৃত। তো কি ভয়ঙ্কর যে জিনিসটা, যে রুগীটা কিন্তু মানসিক সমস্যায় ভুগছিল এবং সে একটা মানসিক ডাক্তারের আন্ডারেও ছিল। তারপরেও হয়তো ডোজ বা যে কোনো ভাবেই হোক, কাউন্সিলিং করি হোক বা কোনো একটা কিছুর আমাদের ঘাটতি ছিল, যেই কারণে কিন্তু সেই মাটা নিজের শিশুকে কখন মারে, যখন তার মানসিক ভারসাম্য থাকে না। সেজন্যই দেখা যায় এই মানসিক স্বাস্থ্যটা কিন্তু অনেকটাই উপেক্ষিত। তো এই আহ, গর্ভ গর্ভ পরবর্তী যে এই ডিপ্রেশন, মানসিক সমস্যা, এগুলি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, মনোযোগ দিতে হবে। প্রয়োজনে আমাদের যে এটা মানসিক যে ডাক্তার, হ্যাঁ, সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়ে আমাদের চিকিৎসা নিতে হবে, সো দ্যাট আমাদের যেন কোনো বাচ্চা এরকম মানে অনাকাঙ্ক্ষিত ভাবে এরকম মারা না যায়। এটাই আর কি আমি বলতে চাচ্ছি, আর স্যার যদি কিছু অ্যাড করেন। ধন্যবাদ ম্যাডাম। আমি একটু যোগ করি আর কি, ম্যাডাম যে কথাটা বলছেন সেখান থেকে আমি যোগ করি। আমরা পোস্টপার্টাম ডিপ্রেশনের কথা বলছিলাম, কিন্তু প্রিপিরিয়াল সাইকোসিস বা পোস্টপার্টাম সাইকোসিসের কথা আমি বলিনি, আমরা আলোচনা করি নাই। এই দুটাতেই হয় কি, সাইকোসিস মানে যখন একটা রোগীর অন্তর্দৃষ্টি থাকে না বা তার বাস্তবতা বোধ থাকে না। এই ক্ষেত্রে রোগী কিন্তু অনেক রকম ডেলিরিয়াস হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে সে হাইপার একটি বাইপোলার মেনিক পেশেন্ট হয়ে যেতে পারে, অনেক সময় সিজোফ্রেনিয়া লাইক বিহেভিয়ার করতে পারে। এই সময় তার ডিলিউশন এবং হ্যালুসিনেশন হয়। ডিলিউশন হলো ভ্রান্ত বিশ্বাস। সে কিন্তু এরকম ভ্রান্ত বিশ্বাস করতে পারে যে এই বাচ্চাটা আমার না, এই বাচ্চাটা মানুষ হবে না, এই বাচ্চাটা মনস্টার হয়ে যাবে কোনো কিছু, এই বাচ্চাটা ক্ষতির কারণ হয়ে যাবে। এরকম কিন্তু তার ডিলিউশন হতে পারে। আপনি বুঝতে পাচ্ছেন যে একজন মায়ের জন্য এই যে ডিলিউশন গুলি কতটুকু রিস্কি একটা শিশুর জন্য, নবজাতকের জন্য কত রিস্কি ব্যাপার। হ্যালোসিনেশনটা কিন্তু মানে আমরা বলছি যে আহ, আহ, বাংলায় আমি হ্যালোসিনেশনকে অলিক প্রত্যক্ষণ বলে, এটাকে আরো কঠিন শব্দ। আমি হ্যালোসিনেশন ভেঙে বলি এটা হলো একটা পারসেপচুয়াল ব্যাপার, একটা অনুভূতিগত ব্যাপার, যেটা আমরা কানে শুনি, চোখে দেখি, এগুলিতে অনুভূতির একটা প্রবলেম হয়। তো হ্যালোসিনেশনে অনেক সময় রুগী শুনে, কানে কথা শুনে, গায়েবী কথা বলি আমরা, অর্থাৎ কেউ নাই অথচ মনে হয় যে কিছু শুনতে পারে, আমরা বলি যে গায়েবী কথা শুনে। অডিটরি হ্যালোসিনেশন হয়। এবং এই হ্যালোসিনেশনে অনেক সময় কমান্ড হয় যে তুমি বাচ্চাটাকে মেরে ফেলো, তোমার এই বাচ্চা কোনো কাজে আসবে না, তোমার বাচ্চাটা অন্য কিছু, এরকম কমান্ড চলে আসছে। তো এটা একটা কঠিন ব্যাপার, কিন্তু এটা আমি বলছি সাইকোসিস কথা, পোস্টপার্টাম সাইকোসিস। পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা আমরা বলছিলাম, যে বিষণ্ণতা যদি ডেভেলপ করে এবং এটা যদি সিরিয়াস ফর্মে হয়, তখনও কিন্তু কিছু ডিলিউশন, ভ্রান্ত বিশ্বাস ডেভেলপ করে। এবং সেই ভ্রান্ত বিশ্বাসটা এরকম হতে পারে যে তুমি একটা অকর্মণ্য, তুমি কোনো কাজের না, তুমি কোনো কাজে আসবে না, তুমি তো বাচ্চাকে পালতে পারবে না, তুমি বাচ্চাটাকে ক্ষতি করে ফেলছো, এর চেয়ে বরঞ্চ এটাকে শেষ করে দাও। অর্থাৎ এরকম ইনফরমেশন, ডিলিউশন, হ্যালুসিনেশন কিন্তু রোগীর মধ্যে আসতে পারে। এবং এখন আপনি বুঝতে পারছেন যে এটা কতটুকু একটা কঠিন একটা অবস্থা। এই ক্ষেত্রে ম্যাডাম যে উদাহরণটা দিলেন, সেই ক্ষেত্রে হয় কি, আহ, এরকম ভাবে তাকে, বাচ্চাটাকে মেরে ফেলতে পারে। এটা ঘটে অনেক ক্ষেত্রে, সে নিজেকেও নিজে কিন্তু মেরে ফেলতে পারে, যেহেতু আমি কোনো কাজের না, আমি বাচ্চাটাকে মানুষই করতে পারবো না, আমি একজন ব্যর্থ মা, তখন কিন্তু নিজের ব্যর্থতার জন্য সে কিন্তু আত্মহত্যা বা আত্মহননের পথ বেছে নিতে পারে। সুতরাং এই দুইটা স্টেজ কিন্তু খুব কঠিন একটা স্টেজ, এবং এইটা যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি সঠিক সময়, তাহলে কিন্তু অনেক লস হয়ে যাবে।
এই জিনিসটা আমরা যেন আইডেন্টিফাই করার জন্য আমি যেটা বলছিলাম, একটা চোখ লাগবে। একটা আমরা কথা বলি না, আমরা একটা গান শুনেছি না, যে চোখ যে মনের কথা বলে, সেই চোখটা কিন্তু ওইরকম হইতে হবে যে চোখটা বুঝতে পারে। বোঝার জন্য মহা কিছু হওয়ার দরকার নেই আপনার, সেই চোখটা একটা হলো অনুসন্ধিৎসু চোখ হইতে হবে, তাহলেই বোঝা যাবে। মার মুখটা কেমন জানি হয়ে গেছে, ওর মুখে আর কোনো হাসি নাই, ওর চোখগুলি যেন স্থির হয়ে গেছে, ও যেন নড়াচড়া কমে গেছে, তার যেন কোনো কিছু করার মধ্যে একটা স্পৃহা নাই, উদ্যম নাই, উদ্যোগ নাই, সে নিষ্প্রভ হয়ে গেছে, মুখটা কালো হয়ে থাকে, কোনো কিছুতে তার মুখে দিয়ে হাসি আসে না। যে বাচ্চাটার অন্যরা নিয়ে হাসছে, খেলছে, লালন পালন করছে, সে যেন এটাতে পার্টিসিপেট করতে পারছে না। এইরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে উনি ডিপ্রেশনে আছেন বা সাইকোসিসে আছেন। এটার জন্য কিন্তু বড় কিছু ডাক্তার হতে হবে না বা মনোবিজ্ঞানী মনোচিকিৎসক হতে হবে না, জাস্ট এটা দেখেই কিন্তু বোঝা যাবে তার মধ্যে একটা পরিবর্তন আসছে, মনের একটা পরিবর্তন আসছে। এই জিনিসগুলো যেন আমরা খেয়াল করি এবং খেয়াল করার চেষ্টা করি। আমরা যদি গাইনোকোলজিস্ট হই, অবস্টেট্রিশিয়ান হই, আমরাও যদি যখন ভিজিটে যাবো আর কি পোস্টপার্টামে, বাচ্চা হওয়ার পরে মাকে দেখতে যাব, প্রসূতি মাকে দেখতে যাব, তখন কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে কিছু একটা পরিবর্তন হচ্ছে। এই জিনিসগুলো যে আমরা লক্ষ্য করি, এরপর যদি চিকিৎসার কথা আসে আমরা পরে এটা নিয়ে আলোচনা করব। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি বা আমি কি সঠিক উত্তরটা দিতে পেরেছি? জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এই পর্যায়ে ম্যামের কাছে জানতে চাচ্ছি, ম্যাম বর্তমান বিশ্বে গর্ভকালীন সময়ে বা গর্ভ পরবর্তী সময়ে মানসিক সমস্যা কি পরিমাণে বিদ্যমান এবং বাংলাদেশে এই সমস্যাগুলো কতটুকু প্রকট? ধন্যবাদ। বর্তমান বিশ্বে বলা হচ্ছে যে গর্ভবতী নারীদের মধ্যে প্রায় 20% মানসিক সমস্যায় নারীরা ভুগছেন, এবং সেখানে কিন্তু উন্নয়নশীল দেশ, উন্নত দেশে কোনোটাতেই কম না এই মানসিক সমস্যায়। একটা সমীক্ষায় দেখা গেছে যে প্রতি 10 জন গর্ভবতী মায়ের মধ্যে একজন হতাশাগ্রস্ত বা ডিপ্রেশনে ভুগছে। এবং এটা কিন্তু আরো বেশিও হতে পারে, কেন যে আমাদের কিন্তু যেগুলো মাইল্ড টু মডারেট ডিপ্রেশনে যায় যেসব মারা আছে, তারা কিন্তু নিজেরা বুঝেও না যে তারা হতাশাগ্রস্ত, কিংবা তারা এটা মানুষকে প্রকাশও করতে চায় না। সেজন্য যদিও বলা হয় যে 10 জন গর্ভবতী মার মধ্যে একজন হতাশাগ্রস্ত বা মানসিক সমস্যায় ভুগছে, সেটা কিন্তু হিসাব করলে আরো একটু বেশিও হতে পারে। আবার কোন একটা গবেষণায় দেখা গেছে যে প্রায় 30% গর্ভবতী মারাও হতাশাগ্রস্ত বা মানসিক সমস্যার ভুগছে। তো মোটামুটি ওভারঅল দেখা যায় যে 20 থেকে 30% গর্ভবতী মাদের এই মানসিক সমস্যা হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। এই পর্যায়ে কমেন্ট বক্স থেকে একটি প্রশ্ন নিচ্ছি স্যার আপনার কাছে। ইফ পোস্টপার্টাম সাইকোসিস ইজ আনট্রিটেড, হাউ ক্যান ইট ইম্প্যাক্ট দ্য মাদার, চাইল্ড অর দ্য ফ্যামিলি? যিনি প্রশ্ন করেছেন তাকে অনেক ধন্যবাদ। আনট্রিটেড হলে তো কষ্ট হয়ে যাবে। আমরা অলরেডি আলোচনা করেছি, যদি পোস্টপার্টাম সাইকোসিসকে আমরা ট্রিট না করি তাহলে সে কিন্তু পুরোপুরি ডিসঅর্গানাইজড হয়ে যেতে পারে, অর্থাৎ সে পুরোপুরি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে পর্যন্ত। তার আচার ব্যবহারে পরিবর্তন হবে, তার চিন্তা শক্তিতে পরিবর্তন হবে, তার অনুভূতিতে পরিবর্তন হবে, তার পারসেপশন অনুভূতির পরিবর্তন হবে, তার ইচ্ছা ভলিউশন মনের মধ্যে পরিবর্তন হবে, কোনো ড্রাইভ ইনিশিয়েটিভ উদ্যোগ থাকবে না, এগুলো কিন্তু হবে। সুতরাং এই পরিবর্তনগুলি আমরা দেখতে পাচ্ছি। আর আমি যে কথাটা বললাম, যদি পোস্টপার্টাম সাইকোসিস হয় তাহলে কিন্তু সেই রকম বাচ্চারও ক্ষতি করে ফেলতে পারে। আর নিজের তো ক্ষতি হবে, নিজের দেখাশোনা সে করবে না বা করতে পারবে না, নিজের খাওয়া পড়া ভরণ পোষণ কিছুই টেক কেয়ার করতে পারবে না, সে তার বাচ্চার টেক কেয়ার করতে পারবে না। সুতরাং আনট্রিটেড যদি থাকে তাহলে সে তার নিজের উপর একটা প্রভাব পড়ছে, তার বাচ্চার উপর প্রভাব পড়ছে, এজ এ রেজাল্ট আপনার কিন্তু পরিবারের উপর একটা প্রভাব পড়বে। পরিবারের সবাই কিন্তু তখন আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, তারাও কিন্তু ভয়ভীতিতে ভুগবে, তারাও অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগবে। সুতরাং আমরা দেখছি মাল্টিপল সেক্টরে, বিভিন্ন সব সেক্টরে কিন্তু কম বেশি এফেক্ট করছে যদি আনট্রিটেড থাকে। সুতরাং তবে আমি বিশ্বাস করি যে এই সময়ে এই যুগে সে আর আনট্রিটেড হয়তো থাকবে না, আমরা সবাই হয়তো বুঝে যাব, বিকজ আজকে বোঝার জন্য তো আমরা কথা বলছি, আমরা সবাই বুঝে যাব এবং আমরা হয়তো তখন চিকিৎসার জন্য অবশ্যই অতি অবশ্যই চেষ্টা করব।
ধন্যবাদ স্যার আপনাকে। এই পর্যায়ে ম্যামের কাছে জানতে চাচ্ছি, ম্যাম এই মানসিক সমস্যাগুলো নিরসনে আপনি ইতোমধ্যে অ্যান্টিপার্টাম কাউন্সেলিং এর কথা বলেছেন। তো অ্যান্টিপার্টাম পিরিয়ডে আপনি মায়েদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কি পরামর্শ দিবেন অ্যান্টিপার্টাম কাউন্সেলিং এর পাশাপাশি? একটা আমাদের তো আসলে গর্ভবতী মারা এই প্রিকনসেপশনাল কাউন্সিলিং করতে কম আসে। তারপরে প্রিকনসেপশনাল কাউন্সিলিং এ যদি না আসে, এরপরে কিন্তু আমরা যখন সে অ্যান্টিপার্টাম আসলো, গর্ভাবস্থায় আসলো, তার চেক আপের সময়, তখন কিন্তু আমাদের শুধু মার রক্ত শূন্যতা বা তার বাচ্চার গ্রোথ বৃদ্ধি, বাচ্চা কেমন আছে, এগুলির পাশাপাশি তার মানসিক কোনো সমস্যা আছে কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। যদি দেখি যে হ্যাঁ তার মানসিক সমস্যা আছে, হয়তো সে একজন আহ চাকরিজীবী মহিলা, দেখা যাচ্ছে যে সে চাকরি, ঘর প্লাস এই গর্ভাবস্থায় তার উপরে অনেক স্ট্রেস পড়ছে এবং সেই স্ট্রেসটা সে হয়তো ওভারকাম করতে পারছে না। একটা সময় সে মনে হচ্ছে যে স্ট্রেসটা যখন সে ওভারকাম করতে পারবে না, তখন দেখা যাবে সে বিষণ্ণতায় ভুগছে। সেই ক্ষেত্রে আমরা ডাক্তার হিসেবে তার কোথায় সমস্যা, তার যদি চাকরির স্থলে সমস্যা হয়ে থাকে, সেখানে আমরা হয়তো তাকে পরামর্শ দিতে পারি যে হ্যাঁ ঠিক আছে, আপনি বসকে বলেন আপনার যে কাজের চাপ সেটা এই কিছুটা কমিয়ে দিতে। কিংবা তার যদি ঘরে পারিবারিক কোনো সমস্যা হয়ে থাকে যার জন্য সে বিষণ্ণতায় ভুগছে, সেখানে তার স্বামীর সাথে, তার পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলে কিভাবে তার উপরে তার যে টেনশন বা এনজাইটি হচ্ছে সেটা কিভাবে কমিয়ে দেওয়া যায়। এইভাবে কিন্তু প্রত্যেকটা স্তরে, কিংবা সে যদি তার গর্ভাবস্থার অনাগত শিশুটা নিয়ে বেশি টেনশনে থাকে, সেটা কি ভালো বৃদ্ধি হচ্ছে কিনা, তার বাচ্চার পজিশন কেমন, তার কিভাবে ডেলিভারি হবে, সেটা নিয়ে যদি সে খুব বেশি চিন্তিত থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন রকম তাকে উপদেশ দিয়ে, পরীক্ষা নিরীক্ষা দিয়ে তাকে প্রমাণ করতে পারি যে না, তোমার অনাগত শিশুটা ভালো আছে, তোমার কোনো জন্মগত ত্রুটি নাই। এভাবে বিভিন্ন ভাবে কিন্তু আমরা তাকে সহায়তা করতে পারি। এরকম হতে পারে যে ও কোনো অন্য কোনো তার কলিগ, ফ্রেন্ডসদের কোনো ব্যাড নিউজ পেয়েছে যে তার কলিগের গর্ভাবস্থায় তার শিশুটা মারা গেছে। যখন এরকম কোনো ব্যাড নিউজ পায়, তখন নিজের তার অস্থিরতা বেড়ে যায়। আমি সবসময় রোগীদেরকে একটা উপদেশ দেই যে আপনারা কখনোই কারো খারাপ খবর নিবেন না এবং সবার কাছে উপদেশ চাবেন না। আমাদের কিন্তু রোগীদের একটা সবচেয়ে সমস্যা, ডাক্তারদের কাছে পরামর্শ ছাড়া তারা কিন্তু তার কলিগ, আশেপাশের লোকজন সবার কাছেই উপদেশ পরামর্শ চায়। তখন এক একজন এক এক রকম পরামর্শ দেয়, তখন কিন্তু সে খুবই মানে ভীতিগ্রস্ত হয়ে যায় যে আসলে আমি কোনটা শুনবো। সেই ক্ষেত্রে আমি সবসময় আমার রোগীদেরকে বলি যে আপনাদের যা পরামর্শ, আপনাদের যা সমস্যা, আপনি চিকিৎসকের কাছেই সেই জিনিসটার সমাধান চান। তো আর একটা জিনিস হচ্ছে যে ব্যাড নিউজ, এগুলি কখনোই শুনবেন না। কে মারা গেল, কার গর্ভাবস্থায় প্রিএক্লাম্পসিয়া হলো, এগুলিও কিন্তু শুনে সে আতঙ্কগ্রস্ত হয়ে যায়। এবং যারা প্রোন, ধরো তার আগের পারিবারিক ইতিহাস আছে হতাশাগ্রস্তের, বা তার কোনো একটা অতীতে তার হতাশাগ্রস্ত ইতিহাস আছে, বা তার আগে প্রেগনেন্সিতে হয়তো কোনো মৃত বাচ্চা হয়েছে, এরা কিন্তু মোর প্রোন থাকে। তখন দেখা যায় কারো ব্যাড নিউজ পেলে বা কোনো স্বামীর সাথে ঝগড়া হলে, তখন দেখা যায় তারা মানসিক সমস্যাটা ইজিলি ডেভেলপ করে বা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সেই জন্য তার সাপোর্টটা কিন্তু তার চিকিৎসক তাকে সাপোর্ট দিবে, তার বাসার পরিবেশ থেকে সে সাপোর্ট পাবে, তার পরিবারের সদস্যরা তাকে সাপোর্ট দিবে, স্বামী সাপোর্ট দিবে। এবং একটা যদি চাকরিজীবী মহিলা হয়, তাহলে কিন্তু অফিস থেকেও তাকে সাপোর্ট দেওয়া উচিত। তাহলে দেখা যাবে যে তার যে মানসিক ভারসাম্যহীনতা যেটা হয়, কারণ এটাও তো একটা বলে যে গর্ভকালীন বিভিন্ন হরমোনের সমস্যার জন্য কিন্তু তার এই মানসিক সমস্যা হতে পারে। সবার হয় না, কিন্তু তার হতে পারে, যাদের হয়, যারা প্রোন তাদের হতে পারে। তো সেই জন্য সব দিকে সাপোর্ট লাগবে, চিকিৎসকের সাপোর্ট লাগবে, প্লাস অ্যান্টিনাটাল পিরিয়ডে আমরা
প্রত্যেকটা ভিজিটে তার মানসিক সমস্যা নিয়ে কাউন্সিলিং করব। এভাবে যদি আমরা একটা গর্ভবতী মাকে কাউন্সিলিং করে তাকে মানসিক সুস্থতা দিতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি সর্বশেষ একটি প্রশ্ন নিচ্ছি কমেন্ট বক্স থেকে। একজন প্রশ্ন করেছে, হোয়াট ইজ পোস্টপার্টাম ব্লুজ? স্যার বা ম্যাম। যিনি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ। পোস্টপার্টাম ব্লু হলো ম্যাটারনিটি ব্লু বা পোস্টপার্টাম ব্লু। বাচ্চা হওয়ার পরে সাধারণত একটা মায়ের মনের মধ্যে কিছু পরিবর্তন হয়, সেটা শর্ট পিরিয়ড হয় সাধারণত, এবং সাধারণত মাইল্ড ফর্মে হয়। আমরা যে ডিপ্রেশনের কথা বললাম সেরকম ভাবে ডিপ্রেশনের যে লক্ষণ সেই লক্ষণগুলি, বাট এগুলি মাইল্ড ফর্মে হয়, মৃদু আকারে হয়। এবং সেই সমস্ত ক্ষেত্রে মাদের মনটা একটু খারাপ থাকে, অনেক সময় সে একটু আনমনা থাকে, একটু অস্থির থাকে, একটু জানি পাজল থাকে, কি করব কি করব না এরকম থাকে, একটু ঘুমেরও ব্যাঘাত ঘটে, এই সমস্ত সিমটম তার মধ্যে দেখা যায়। এবং এটা স্বল্প সময়ের জন্য হয় সাধারণত, এবং আহ, সাধারণত একটু হেল্প করলে, সাপোর্ট দিয়েছে, এটা ওভারকাম করতে পারে। এবং পোস্টপার্টাম ব্লুর রেট কিন্তু অনেক বেশি। 30% মাদের কিন্তু পোস্টপার্টাম ব্লু হতে পারে, বাট থ্যাঙ্কস যে সেটা সহজেই কেটে যায় এবং এটা খুব রিকভারেবল। ধন্যবাদ প্রশ্নের জন্য। But আমি কিন্তু কিছু পরামর্শের কথা বলতে চাই, যদি আপনার সময় হয় জি তাহলে স্যার, কিন্তু আমরা অবশ্যই অবশ্যই। এটা কি আমি এখনই বলবো কিছু কথা এটার ব্যাপারে? জি স্যার, জি স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। না, তাহলে আমরা এই কথাটি বলতে হবে, একটু আমাকে একটু সময় দেন, আমি এই জি স্যার, কথাগুলি আমরা বলি। একজন মার মানসিক স্বাস্থ্য যদি আমরা ভালো রাখতে যাই, তাহলে একজন কি করতে হবে? মায়ের কিছু কাজ করতে হবে, পরিবারের কিছু কাজ করতে হবে। যদি ওয়ার্কিং মাদার হয় তাহলে ওয়ার্কিং প্লেসে কিছু রেসপন্সিবিলিটি আছে, কিছু সমাজের রেসপন্সিবিলিটি আছে, রাষ্ট্রের রেসপন্সিবিলিটি আছে। একজন মাকে যদি সুস্থ থাকতে হয় মানসিকভাবে, প্রথমেই আমাকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে যে আমি মা হওয়ার মতো একটি স্বর্গীয় অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি মা হয়ে সত্যিকার অর্থেই আমি পৃথিবীকে ধন্য করছি, আমাকে ধন্য করছি, সমাজকে ধন্য করছি। মা হওয়া অত্যন্ত গৌরবের। কারণ আপনারা জানেন ম্যাডাম, জানবেন যে অনেকে কিন্তু মা হতে পারেন না। খুব কষ্টের সে জীবন, খুব কষ্টের, মনোকষ্টের সেটা কারণ। যদিও এটা সবটা মানুষের উপর নির্ভর করে না, আমরা অলমাইটির উপরে কথা বলছি। তো সুতরাং আমি যে মা হচ্ছি সেটা এই পজিটিভ, এটা কত একটা উন্নত, কত একটি ইম্পর্টেন্ট, কত একটি সুখী, কত একটি প্রশান্তির বিষয়। এই পজিটিভ চিন্তাটা, ইতিবাচক চিন্তাটা যেন প্রত্যেক মা মনে পোষণ করেন, তাহলে দেখবেন তার মধ্যে চিন্তাটা অনেক কমে গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে উনি যেন সবসময় একটু রিল্যাক্স থাকার চেষ্টা করেন। উনি যে একটু ফান, একটু হালকা ফান, রিল্যাক্স এগুলি যেন করেন। একটু উনি যেন গপ্পসপ্প করেন। উনি শুধু সন্তান কি হবে, কিভাবে কষ্ট হবে, কিভাবে প্রসবে অসুবিধা হবে, কি জানি কি হয়, এই সমস্ত চিন্তা আলোচনা না করে উনি যেন একটু রিল্যাক্সেশন, একটু ফান, একটু কৌতুক, এই সমস্ত ব্যাপারে যেন করেন উনি, তাহলে কিন্তু সবসময় ভালো থাকবে। ওনার যদি মনটা খারাপ থাকে, ম্যাডাম যে বলছিলেন যে উনি যখন এন্টিনাল চেক আপে যাবে সেখানে ডাক্তারের সাথে কথা বলবেন, অথবা যদি কেউ তার পরিচিত জন থাকেন যাদের সাথে এগুলো নিয়ে কথা বলা যায়, তাদের জন্য কথা বলেন। ওভারঅল তিনি যেন সবসময় নেগেটিভ চিন্তাগুলি না করেন, যে এই হবে সেই হবে, এগুলি না করে যেন পজিটিভ চিন্তা, ইতিবাচক চিন্তা করেন, তাহলে কিন্তু তার জন্য এটা ভালো হবে। আমরা আগে একটা কথা বলি যে লেটস টক অ্যাবাউট ডিপ্রেশন। যদি কারো একটু বিষণ্ণ থাকে, মন খারাপ থাকে, তাহলে যেন একটু কথা বলেন, মন খুলে কথা বলেন। আমরা বলি চ্যানেলিং অফ দি ইমোশন। ইমোশনটার পথটা খুলে দিতে হবে, ভেন্টিলেট করতে হবে যাতে মনটা ভালো থাকে। এই জিনিসগুলি অতি অবশ্যই প্রত্যেক মাকে করা উচিত হবে। এবং একটা রুটিনের মধ্যে যেন উনি চলেন, সুষম খাদ্য যেন খান, একটু হালকা যদি হাঁটা যায়, ব্যায়াম করা যায়, যেটা গাইনোকোলজি বা অবস্টেট্রিশিয়ান যারা স্ত্রীরোগ প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ তাদের কথা মতো, তাদের পরামর্শ মতো একটু যদি হালকা ব্যায়াম করা যায়, তাহলে সেটা যেন করেন, অথবা একটু হাঁটাচলা করা যায় সেটা যেন করেন, তাহলে কিন্তু মনটা রিল্যাক্স হবে, শরীরটা রিল্যাক্স হবে। এবং হালকা ব্যায়ামে কিন্তু ব্রেনে একটা কেমিক্যালস তৈরি হয়, সেই কেমিক্যালসটা কিন্তু আমাদের ফিলিং অফ ওয়েলবিং তৈরি করে। সুতরাং এইটা যেন প্রত্যেকে করেন। পরিবার খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে, খুবই ইম্পর্টেন্ট। স্বামী
বা শ্বশুর শাশুড়ি আমি বলবো, দেবর ননদের কথা বলবো, মা বাবার কথা বলবো, আমরা প্রত্যেকেই যেন সহানুভূতিশীল হই, আমরা যেন সবাই সহমর্মী হই, আমরা যেন তাকে এনকারেজ করি, আমরা যেন তাকে অ্যাপ্রিসিয়েট করি, আমরা যেন তাকে বোঝানোর চেষ্টা করি যে তুমি কত গুরুত্বপূর্ণ একটি কাজ করতে যাচ্ছ, তুমি গর্ভধারণ করেছো, কত ইম্পর্টেন্ট একটি ইস্যু তোমার জন্য। এটা কিন্তু আমরা সবাই তোমাকে সাপোর্ট করছি, আমরা সবাই তোমাকে সাহায্য করব, তুমি যেন ভেঙে পড়ো না, তুমি যেন ভয় পেও না। এটা কিন্তু ন্যাচারাল প্রসেস, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, আমরা তোমার সাথে আছি। এবং কেউ যেন তাকে হ্যারাস না করে, কেউ যেন মানসিক চাপ প্রয়োগ না করে, কেউ যেন উল্টো পাল্টো কথা না বলে। এই জিনিসগুলি কিন্তু পরিবার করতে হবে। পরিবার এই সহমর্মিতা সহানুভূতি দেখালে কিন্তু আমার মা, গর্ভবতী মা অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, আপনারা সবাই এটা বোঝেন। সমাজ, আমি বলতে চাচ্ছি যে সমাজেও কিন্তু অনেক সময় আমরা এগুলি নিয়ে কুসংস্কারে থেকে আমরা অনেক সময় মাদেরকে হতাশ করে ফেলি, বিভ্রান্ত করে ফেলি। সেই জিনিসগুলি যেন আমরা না করি, আমরা সবাই যেন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই, যাতে একজন মা একজন সুস্থ সন্তান দিতে পারেন। এবং রাষ্ট্র অতি অবশ্যই কাজ করে। আমরা জানি যে বর্তমান সরকার আসার পরে কিন্তু ম্যাটারনিটি লিভ বেড়েছে। এইভাবে যেন রাষ্ট্র যেন পাশে দাঁড়ায়, মাদের সাহায্য সহানুভূতি করে, এবং ওয়ার্কিং প্লেসে যেন বস যারা আছেন, যারা সহকর্মী আছেন, তারাও যেন সহানুভূতির হাতটা প্রসারিত করেন। বিকজ একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমরা কিন্তু এরকম একদিন মায়ের গর্ভে ছিলাম, আমরা আজকে অনেক বড় হয়েছি, প্রত্যেক মানুষই কিন্তু এরকম ছিল, এবং আমার মাকে সেই কষ্টটা করতে হয়েছে। আমি যদি এটা অনুভব করতে পারি যে আমার মা এত কষ্ট করে আমাকে জন্ম দিয়েছেন, এবং সেই আরেকজন মা উনি একজন কষ্ট করছেন, আমি যদি সেই ফিলিংসটা আমার মধ্যে থাকে, তাহলে কিন্তু আমি কোনো সময় কোনো মায়ের প্রতি বা কোনো গর্ভবতী মায়ের প্রতি কিন্তু আমি অবিচার করব না। এই জিনিসটা আমরা সবাই যেন মনে লালন করি, এবং আমরা সবাই যেন মানবিক হই। আমরা যদি মানবিক হই, মানবিক আচরণ করি, তাহলে কিন্তু সমস্ত এটা চুকে যাবে। আমরা একটা সুন্দর মার কাছ থেকে, সুস্থ মার কাছ থেকে একটি সুস্থ সন্তান পাবো, এবং একটি সুস্থ সন্তান একটি সুস্থ পৃথিবী, সুন্দর পৃথিবী গড়বে। এই বক্তব্যটুকু আমার দেওয়ার ছিল। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান সময় এবং গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাদেরকে, ম্যাডামকে আমার সাথে থাকার জন্য। এবং আমি এখানে ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমা বেগমকে ধন্যবাদ জানাচ্ছি, বিকজ আমি অ্যাকচুয়ালি তার সাথে সাথে রেসপন্স করেছি। শি ইজ মাই ক্লাসমেট, এবং আপনারা জানেন উনি স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত একজন চিকিৎসক। আমরা তাকে নিয়ে গর্ব করি। আপনাকে ধন্যবাদ সুন্দর উপস্থাপন করার জন্য, ডক্টর স্টিভিকে এবং ক্যামেলিয়া মারিয়াম ফাউন্ডেশনকে। আর ধন্যবাদ। অতি অবশ্যই যারা আমাদের সাথে ছিলেন, কষ্ট করে শুনেছেন, তারা ছাড়া তো আর আমাদের এই অনুষ্ঠান তো হতো না। সবাই শুনলেই আমরা সার্থক বোধ করব। আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের স্বাস্থ্য সমাধান এই পর্যায়ে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।